আসসালামু আলাইকুম। অবিরা বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মমতার ভোট ডাকাতির অভিযোগ নাকচ করলেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা। রাজ্য বিজেপির কড়া প্রতিক্রিয়া। রাজ্যপাল সংকট সমাধান গুরুত্বপূর্ণ বলছেন সাবেক বিচারপতি। এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। দেশে বিদ্যুৎ সংকট নেই, কিছু জটিলতায় লোডশেডিং হচ্ছে, দাবি জ্বালানি মন্ত্রীর। লক্ষ্মীপুর ও ভৈরবে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। গো খাদ্যের দাম বৃদ্ধিতে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। ভারতীয় গরু প্রবেশ ঠেকানোর অনুরোধ। ইরানে মার্কিন অভিযান শেষ, ঘোষণা যুক্তরাষ্ট্রের। পরিস্থিতি অনুযায়ী সেনা সরানোর নির্দেশ দেবে পেন্টাগন। কূটনৈতিক তৎপরতা জোরদারে শান্তি আলোচনার ইঙ্গিত। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ভারতের বিধানসভা নির্বাচনের খবর। বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোট ডাকাতি কিংবা কারচুপির অভিযোগ নাকচ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল। তিনি জানিয়েছেন, ফল গণনার সময় সিসিটিভি বন্ধ ছিল এমন দাবির কোনো ভিত্তি নেই। মনোজ জানান, এই বিষয়ে কোনো অভিযোগ বা এফআইআর দাখিল করা হয়নি। এদিকে ক্ষমতা না ছাড়ায় মমতার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারা বলছেন, সংবিধানেই এই সংকটের সমাধান আছে। দেশটির সাবেক বিচারপতি দেবাশিস করগুপ্ত স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রাজ্যপাল চাইলে অন্তর্বর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন। সেক্ষেত্রে সাংবিধানিক কোনো সংকট তৈরি হবে না। আরও জানাচ্ছেন আদিব মোহাম্মদ। More than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. গত সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনী ফলাফল ঘোষণার পর থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। সংঘর্ষ থামাতে গিয়ে গুলিতে আহত হয়েছেন বসিরহাট পুলিশ জেলার নাজার থানার ওসি বলেও খবর পাওয়া যাচ্ছে। এমনকি কলকাতার নিউ মার্কেটে একটি মাংসের দোকান বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। এই অবস্থায় পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সহিংসতা দমনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। না কোई कंप्लेंट आई है, ना कोई एफआईआर आई है, ना ऐसा कुछ हुआ है। রাজ্যের মুখ্য সচিব, পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বলেছেন, কোথাও ভাঙচুর কিংবা সহিংস ঘটনা দেখলেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এদিকে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভোট ডাকাতি কিংবা কারচুপির অভিযোগ নাকচ করে দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা মনোজ কুমার আগরওয়াল। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ফল গণনার সময় সিসিটিভি বন্ধ ছিল এমন দাবির কোনো ভিত্তি নেই। মনোজ জানান, এই বিষয়ে কোনো অভিযোগ বা এফআইআর দাখিল করা হয়নি। এদিকে ক্ষমতা না ছাড়ার মমতার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। তারা বলছেন, সংবিধানেই এই সংকটের সমাধান আছে। काउंटिंग सेंटर का पूरा दिन का सीसीटीवी फुटेज खास करके 12 बजे के बाद से 6 बजे तक का 6 घंटा का रिलीज कर दे। मैं आपको कंप्लेन का कॉपी देता हूं जहां पे 17 তবে তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি সাংবাদিকদের কাছে আবারও কমিশনের বিরুদ্ধে বিজেপিকে একতরফা সমর্থন দেওয়ার দাবি তুলেছেন। দেশটির সাবেক প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, রাজ্যপাল চাইলে অন্তর্বর্তী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন। সেক্ষেত্রে সাংবিধানিক কোনো সংকট তৈরি হবে না। আদিব মোহাম্মদ, ATN বাংলা।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সঙ্গে আলোচনায় 3 দিনের সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, জুনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীন অথবা ভারতে হতে পারে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসায় তিস্তা পানির ন্যায্য হিস্সা পাওয়ার বিষয়ে আশাবাদও প্রকাশ করেন মন্ত্রী। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে জানালেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বাণিজ্য সহকারী ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল 3 দিনের সফরে এখন ঢাকায়। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে দুই দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করেন তারা। দীর্ঘ 1 ঘন্টার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা চুক্তিটি বাংলাদেশের পক্ষে কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন, ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। আর যে কোনো চুক্তি দুইটা পক্ষের মধ্যে হয়, এবং দুইটা পক্ষ যখন কোনো একটা বিষয় আলোচনা করে, তো সংশ্লিষ্ট পক্ষ তো তার জিনিসগুলিকে সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে। ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটাই হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। সেখান থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করতে আসেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্যান্য দেশের তুলনায় চুক্তিটি ভালো হয়েছে। আমরা তো আগে এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। মন্ত্রীর 3 দিনের চীন সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হবে দুই দেশের। আমাদের নতুন সরকারের তরফ থেকে এটা হচ্ছে চীনের প্রথম সফর। অবশ্যই তিস্তার কথা হবে। এটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব। প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্য ওনার কমিটমেন্ট আছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসায় তিস্তা পানি বন্টন চুক্তি আলোর মুখ দেখবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেই জন্য তো বসে থাকা চলবে না। আমাদের কাজ আমাদের করতে হবে। তবে ক্ষমতার পালাবদলে বাংলাদেশে পুশিন হলে সরকার ব্যবস্থা নেবে বলে দৃঢ়তার সাথে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী 1 বছরে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এলজিআরজি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনের 3য় দিনে অংশ নিয়ে তিনি কথা জানান। এতে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেশে বিদ্যুৎ সংকট নেই জানিয়ে বলেন, যান্ত্রিক ত্রুটি ও সঞ্চালন জটিলতায় লোডশেডিং হচ্ছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের 3য় দিনেও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে মতবিনিময় হয় জেলা প্রশাসকদের। এ সময় 3 বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। ইলেকশনের প্রশংসার দাবিদার সম্পূর্ণ আপনাদের, এই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সরকারের সকল কর্মপরিকল্পনা এবং কর্মসূচির বাস্তবায়নের জন্য আপনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পরে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত,
সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি। দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে। এই দুর্নীতি বা এই অনিয়মগুলোর আগামীতে আমরা সেগুলো সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। এদিন ডিসি সম্মেলনে যোগ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে। যন্ত্র যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে তো আমার সিস্টেম থেকে কিছুটা পাওয়ার তো চলে যাবে, তখন তো আমাকে লোডশেডিং দিতে হবে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনও হবে না, কখনোই হবে না। বিদেশে শ্রমিক পাঠানোর নামে দালাল চক্রের প্রতারণা বন্ধে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা স্কিলড এবং সেমি স্কিলড লেবার আমরা বিভিন্ন দেশে আমাদের পাঠাতে চাই, এবং যেটার দুটো কাজ হবে, একটাতে আমরা আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং একই সাথে ইললিগাল মাইগ্রেশনটাও বন্ধ করা যাবে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, বিগত সরকারের সময় স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেগুলো তদন্ত করা হবে। ১৫ বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব। এ সময় আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সংসদ টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। হাওড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেক পরিবারকে সরকার এককালীন 7,500 টাকা করে অনুদান দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ের তথ্য অধিদপ্তরে ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে হাম ও এর উপসর্গ নিয়ে 300 শিশুর মৃত্যুর ঘটনায় কারা দায়ী এবং দায়িত্বে অবহেলা আছে কিনা সরকার তা তদন্ত করবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। ব্রিফিংয়ে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে গরমের সময় লোডশেডিং হবে। বাস্তবতা মেনে নিয়ে জনগণকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অনেক বেশি গরম পড়লে কিছুটা লোডশেডিং করা লাগতে পারে, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে আমাদের চাপ তৈরি হয়েছে। হামের টিকা সহ জরুরি কোনো ভ্যাকসিন নিয়ে ভবিষ্যতে সংকট হবে না জানিয়ে জাহিদুর রহমান বলেন, হামে 300 শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখবে সরকার। দায়ী কারা ছিলেন বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেমগুলো কোথায় হলো। সো একটা ইনভেস্টিগেশন আসলে ভবিষ্যতে হেল্প করে যাতে একই ধরনের ঘটনার রিপিটেশন না হয়। হাওড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথা জানান তিনি। হাওড়ে আমাদের কৃষকগণ হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 7,500 টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে। ব্রিফিংয়ে বিনা কারণে কোনো সাংবাদিককে যেন কারাবরণ না করতে হয় সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। বিষয়গুলি আমরা খুব আন্তরিকভাবে দেখছি এবং ইতিবাচকভাবে আমরা দেখছি, সুতরাং এটা নিয়ে অরিড হওয়ার কারণ নাই। এই যে সাংবাদিক যাদেরকে এই ধরনের হত্যা মামলা দেওয়া হয়েছে তাদের কারো অপরাধ হত্যা মামলার হত্যার চাইতে বেশি। সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক বলে ব্রিফিংয়ে জানানো হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। লক্ষ্মীপুর ও কিশোরগঞ্জের ভৈরবে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তবে গোখাদ্যের দাম বৃদ্ধি সহ লালন পালনে আনুষঙ্গিক খরচ বেশি হওয়ায় পশুর ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। তবে সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢুকলে ক্ষতিগ্রস্ত হবেন খামারিরা। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ।
ইরানে মার্কিন অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানান। একই সাথে বলেন, পরিস্থিতি অনুযায়ী সেনা সরানোর নির্দেশ দেবে পেন্টাগন। এদিকে মার্কিন নেতৃত্বাধীন প্রজেক্ট ফ্রিডম অভিযানে অবরুদ্ধ বাণিজ্যিক জাহাজ উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ায় হঠাৎ করে অভিযান স্থগিতের ঘোষণা আসে ওয়াশিংটনের পক্ষ থেকে। কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ায় শান্তি আলোচনার ইঙ্গিত মিললেও উভয় পক্ষের কঠোর অবস্থান পরিস্থিতিকে এখনো অনিশ্চয়তার মধ্যে রেখেছে। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। Operation Epic Fury is concluded. We achieved the objectives of that operation. হঠাৎই ইরান ইস্যুতে অনেকটা নমনীয় আমেরিকা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তেহরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি জানান, হরমুজ প্রণালীটি স্বাভাবিক করতে মার্কিন অভিযান প্রজেক্ট ফ্রিডম কোনো আক্রমণাত্মক অভিযান নয়, বরং বিশ্ব বাণিজ্য স্বাভাবিক করার প্রক্রিয়া। তবে প্রয়োজনে আবারও সংঘাত শুরু হতে পারে বলেও আভাস দেন তিনি। এর আগে পারস্য উপসাগরে বিতর্কিত প্রজেক্ট ফ্রিডমের আওতায় অবরুদ্ধ হরমুজ প্রণালী থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে বের করে আনতে চেয়েছিল মার্কিন বাহিনী, যদিও ইরানের বিপ্লবী গার্ড হামলা চালিয়ে এই প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয়। এ সময় অন্তত একটি মার্কিন সামরিক ও একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে মার্কিন নৌবাহিনীর দাবি, তারা দুটি জাহাজ নিরাপদে বের করে নিয়ে আসে। এ সময় ইরানের অন্তত 6টি স্পিডবোট ধ্বংস করা হয়। সংকট যখন বাড়ছে, ঠিক তখনই এই অভিযান সাময়িকভাবে স্থগিত করে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, পাকিস্তান সহ বেশ কিছু মিত্র দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে অগ্রগতি হওয়ায় এই অভিযান আপাতত বন্ধ রাখা হয়েছে। একই সাথে উল্লেখ করেন, অভিযান বন্ধ থাকলেও বহাল থাকবে ইরানের ওপর চলমান নৌ অবরোধ। Is that what it is? I hope it fails. Is that what it is? You know why? Because I want to win. If it well, it's... মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, শক্তি প্রয়োগ করে ইরানকে নত করা সম্ভব নয়। দাবি করেন, ক্রমাগত হুমকি ও হামলা চালিয়েও ব্যর্থ ওয়াশিংটন, আর তাই বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্টের। দেশটির সামরিক বাহিনী অপর এক বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাত উপকূলের বেশ কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে তাদের বাহিনী। এদিকে চলছে কূটনৈতিক তৎপরতাও। পাকিস্তান ও চীনের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি টেকসই শান্তি চুক্তির চেষ্টা চলছে। সংঘাত বন্ধে করণীয় নিয়ে আলোচনা করতে সকালে চীনে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার সম্ভাবনা জাগায় বিশ্ববাজারে কিছুটা কমেছে তেলের দাম। জাহিদুল আলম, এটিএন বাংলা। বিদেশ থেকে পড়াশোনা শেষে যারা দেশের জন্য অবদান রাখতে চান তাদের স্বাগত জানায় সরকার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা ও করণীয় শীর্ষক এক আলোচনায় একথা বলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি জানান, আগামী 6 মাসের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পূর্ণাঙ্গ রূপ পাবে। এতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে। শিক্ষামন্ত্রী জানান, সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি এডুকেশন হাবে পরিণত করা। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কিভাবে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায় সেই বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। We are the luckiest one. আপনাদের মতো ডিস্টিংগুইশড একাডেমিশিয়ানরা বাংলাদেশে ফেরত এসে কিছু করতে চাচ্ছেন। I must congratulate you. কারণ আমরা যারা বাইরে যাই, লেখাপড়া শিখি, we have numerous amount of scope যে আমরা থেকে যেতে পারি এবং থেকে থাকি। সেই জায়গা থেকে আপনারা ফিরে এসছেন এবং এই জায়গাটিকে আপনারা ফ্লোরিশ করছেন। এবারে খেলার খবর। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের বাতাস লেগেছে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। সেখানকার বৃহত্তম বস্তি রোচিনহায় বিশ্বকাপ উদযাপন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। স্থানীয় শিল্পী ও বাসিন্দারা সেখানকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বিশ্বকাপের আলপনায় রাঙিয়ে তুলেছেন। ব্রাজিলের পতাকার রং হলুদ, নীল ও সবুজের পাশাপাশি ফুটবল খেলোয়াড়দের কার্টুন এবং বিশ্বকাপের উপাদান দিয়ে ব্রাজিলের ফুটবল ঐতিহ্যকে তুলে ধরা হয়। রিওতে বিশ্বকাপের আগে রাস্তা রং করা একটি দীর্ঘদিনের ঐতিহ্য, তবে সম্প্রতি এই প্রথা কমে গেছে এবং তুলনামূলকভাবে কম রাস্তা এখন রঙিন করা হয়।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম একবার। মমতার ভোট ডাকাতির অভিযোগ নাকচ করলেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা। রাজ্য বিজেপির কড়া প্রতিক্রিয়া। রাজ্যপাল সংকট সমাধান গুরুত্বপূর্ণ বলছেন সাবেক বিচারপতি। 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। দেশে বিদ্যুৎ সংকট নেই, কিছু জটিলতায় লোডশেডিং হচ্ছে, দাবি জ্বালানি মন্ত্রীর। লক্ষ্মীপুর ও ভৈরবে কোরবানির পশুর পরিচর্যায় ব্যস্ত খামারিরা। গোখাদ্যের দাম বৃদ্ধিতে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা। ভারতীয় গরু প্রবেশ ঠেকানোর অনুরোধ। ইরানে মার্কিন অভিযান শেষ, ঘোষণা যুক্তরাষ্ট্রের। পরিস্থিতি অনুযায়ী সেনা সরানোর নির্দেশ দেবে পেন্টাগন। কূটনৈতিক তৎপরতা জোরদারের শান্তি আলোচনার ইঙ্গিত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।